বাংলাদেশ পাকিস্তান সুসম্পর্কে ভারতের অস্বস্তির ফল ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। খুনি হাসিনাকে আশ্রয় দেওয়ার ইস্যুতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তলানিতে এ কথা সত্যি এবং এটাই যৌক্তিক। হাসিনা যে কারণে দোষী, একই দোষে দোষী ওই ভারতও। জুলাই বিপ্লবে হাসিনা যে যে অপকর্ম করেছে সবটুকুর দায় ওই ভারতেরও। স্বাভাবিকভাবেই বাংলাদেশের এতে কোনো দোষ না থাকলেও ভারত তার নিজের অপকর্মের কারণে নিজেই দোষী হয়ে গেছে। এর দায় জেদ করে বাংলাদেশের ওপর চাপালে তাতে ভারতের অন্যায়ের পাল্লা যে আরও ভারী হচ্ছে এইটুকু বোঝার ক্ষমতাও ভারতের থাকা উচিত। ইতোমধ্যেই ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। ভারত বিগত ৫৩টি বছর ধরে বাংলাদেশকে নানা ইস্যুতে শোষণ করেছে, আধিপত্য বিস্তারের সকল অপচেষ্টা চালিয়েছে। পানি চুক্তি, বাণিজ্য, গোয়েন্দা তৎপরতা, সামরিক, সংস্কৃতি সব কিছুতেই আধিপত্য বজায় রেখেছে। মুজিব, হাসিনা, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাম দলসমূহ অর্থাৎ আওয়ামী লেজুড় ভিত্তিক দলসমূহ ছিল সেই আধিপত্য বজায় রাখার খেলার পুতুল। ৫ আগস্টের পর পট পরিবর্তিত হলে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হবে, এটাই তো সময়ের দাবি। ফলে দীর্ঘ ৫ দশকের বেশি সময় পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নতুন মোড় নিচ্ছে। দুই দেশের মধ্যে চলমান শীতল সম্পর্ক কিছুটা উষ্ণতা পাচ্ছে। প্রায় ডিপ ফ্রিজে থাকা এই সম্পর্ক এখন ধীরে ধীরে সচল হচ্ছে। শুধু সচলই নয়, প্রকাশ পাচ্ছে সম্পর্ক জোরদারের ইঙ্গিত। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, চলতি এপ্রিল মাসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফরে আসছেন। একই মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দেশের মধ্যে ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন FOC। সর্বশেষ এ ধরনের সংলাপ হয়েছিল ২০১০ সালে ইসলামাবাদে। প্রায় ১৪ বছর পর এই বৈঠক হতে যাচ্ছে ঢাকায়, যা সম্পর্ক উন্নয়নে বড় পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে। এই সংলাপে অংশ নিচ্ছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমেনা বালুচ। তার এই ধারাবাহিকতায় বুধবার ১৬ এপ্রিল ঢাকায় এসেছেন তিনি। বৃহস্পতিবার ১৭ এপ্রিল ঢাকায় অনুষ্ঠিত হল দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের পররাষ্ট্র দপ্তর পরামর্শ বা FOC বৈঠক। এতে আলোচনার মূল বিষয় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বাড়ানো। ধারণা করা হচ্ছে আলোচনায় যৌথ কমিশন পুনরায় চালুর বিষয়টি পাকিস্তানের পক্ষ থেকে প্রস্তাব আকারে আসতে পারে। অন্যদিকে সাম্প্রতিক সময়ের কিছু কূটনৈতিক ও বাণিজ্যিক অগ্রগতি এই সম্পর্ক উন্নয়নের আভাস দিচ্ছে। গত বছরের নভেম্বর মাসে করাচি থেকে সরাসরি একটি কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। এর আগে এমন ঘটনা ঘটেনি। পাশাপাশি সম্প্রতি বাংলাদেশ সরকার পাকিস্তানি বংশোদ্ভূত বিদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করেছে। এর বিপরীতে পাকিস্তানও বাংলাদেশিদের জন্য ভিসা ফি বাতিল করেছে। বিশ্লেষকদের মতে এই পরিবর্তনের পেছনে রয়েছে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা। ২০২৪ সালের আগস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এরপর নিউ ইয়র্কে জাতিসংঘ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে একটি বৈঠকও হয়, যা অনেকের কাছে একটি কূটনৈতিক বার্তা হিসেবে ধরা পড়ে। পাকিস্তানের পক্ষ থেকে পরপর একাধিক প্রতিনিধি দলও ঢাকা সফর করেছে। এর মধ্যে ছিল উচ্চ পর্যায়ের কূটনীতিক ইমরান আহমেদ সিদ্দিকী, যিনি একসময় ঢাকায় পাকিস্তানের হাই কমিশনার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওই সফরে তিনি পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর একটি চিঠি হস্তান্তর করেন। বৈঠকে যৌথ অর্থনৈতিক কমিশনের সভা পুনরায় আয়োজনের ওপর জোর দেওয়া হয়। সবশেষ বাংলাদেশের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল SM কামরুল হাসান সম্প্রতি ইসলামাবাদ সফর করেন এবং পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেন। এটিও ছিল দুই দেশের সামরিক কূটনীতিতে এক নতুন দৃষ্টান্ত। যদিও
অতীতে বিভিন্ন সময় বাংলাদেশ পাকিস্তান উভয় দেশই জাতীয় সংকটে একে অপরের পাশে দাঁড়িয়েছে। অবশ্য সম্পর্ক উন্নয়নের এই পথে এখনও রয়ে গেছে কিছু দীর্ঘদিনের অমীমাংসিত ইস্যু। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল 1971 সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর গণহত্যা। এখনও বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়ে পাকিস্তানের আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার দাবি রয়েছে। যদিও পাকিস্তান বহুবার বিষয়টি এড়িয়ে গেছে, তবে 1974 সালের লাহোর চুক্তিতে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো বাংলাদেশের জনগণের প্রতি অনুশোচনা প্রকাশ করেছিলেন। আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ মনে করেন, দুই দেশের সম্পর্কের উন্নয়নের জন্য অতীতের অনেক বিষয়কে নিয়ে সামনে এগোনো দরকার। তার মতে 1971 সালের ক্ষত ভুলে সামনে তাকাতে হলে উভয় পক্ষের সদিচ্ছা থাকা জরুরি। এদিকে কিছু পর্যবেক্ষক মনে করছেন, বাংলাদেশের নতুন কূটনৈতিক তৎপরতায় ভারতের ভূমিকা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। ভারতের কিছু গণমাধ্যমে প্রশ্ন উঠেছে, বাংলাদেশ কি পাকিস্তান বা আফগানিস্তানের মতো পথে হাঁটছে? বিষয়টি স্পর্শকাতর হলেও বাংলাদেশের বর্তমান সরকার এখন ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির দিকে এগোচ্ছে বলেই মনে করছেন অনেকে। বাংলাদেশ সম্প্রতি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRIA অংশগ্রহণে আগ্রহ দেখিয়েছে, যা পাকিস্তান ও চীনের সঙ্গে একটি ত্রিপাক্ষিক কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে পারে। বাণিজ্যিক দিক থেকেও বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল। বর্তমানে দুই দেশের বছরে মাত্র $700 মিলিয়ন বাণিজ্য হয়, কিন্তু নিক্কেই এশিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্যিক বাধা কমানো গেলে এই অঙ্ক দ্রুত $3 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এজন্য সরাসরি বিমান চলাচল, চট্টগ্রাম করাচি সমুদ্র পথ খুলে দেয়া এবং মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের বিষয়গুলো আলোচনায় আসতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের জটিলতা ও ইতিহাসের ভার পেছনে রেখে ঢাকা ইসলামাবাদ নতুন বাস্তবতায় একে অপরের দিকে এগিয়ে আসছে। তবে এই সম্পর্ক কতদূর গড়াবে তা নির্ভর করবে উভয় দেশের রাজনৈতিক সদিচ্ছা, পারস্পরিক আস্থা এবং অতীতের সমস্যা সমাধানে তারা কতটা আন্তরিক তার ওপর। বন্দর ব্যবহার করে অন্য দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা ভারতের আকস্মিকভাবে বাতিল করার ঘটনাকে অস্বাভাবিক বলে বর্ণনা করেছেন অর্থনীতিবিদেরা। তবে অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, বাংলাদেশের বাণিজ্যে কোনো প্রভাব পড়বে না। বাংলাদেশকে ভারত গত কয়েক বছর ধরে ট্রান্সশিপমেন্ট সুবিধা দিয়ে আসছিল, কিন্তু গত 8 এপ্রিল ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস CBIC সেই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করেছে। প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছিল, ভারতের এই সিদ্ধান্তে বাংলাদেশ হয়তো বড় কোনো সমস্যায় পড়তে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার থেকে বলা হচ্ছে কোনো সমস্যা দেখছে না তারা। বিশ্লেষকরাও বলছেন, এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ হলে বাংলাদেশের কোনো সমস্যা হবে না। প্রশ্ন উঠছে, তাহলে ভারত কেন, কোন উদ্দেশ্যে হঠাৎ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল? গত 7 এপ্রিল থেকে গেল 10 এপ্রিল পর্যন্ত 4 দিনের জন্য ঢাকায় বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করা এবং বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক বাণিজ্য কেন্দ্র হিসেবে গড়ে তোলাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল। বাংলাদেশে এই বিনিয়োগ সম্মেলন চলাকালে ভারতের পক্ষ থেকে হঠাৎ এই ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে কিছুটা অস্বাভাবিক বলে মনে করছেন ঢাকায় বিশ্লেষকদের অনেকে। প্রসঙ্গত, ট্রান্সশিপমেন্ট হলো এমন একটি আন্তর্জাতিক বাণিজ্যিক প্রক্রিয়া যেখানে একটি দেশ তার পণ্য সরাসরি গন্তব্য দেশে না পাঠিয়ে মাঝ পথে অন্য একটি দেশের বন্দর ব্যবহার করার মাধ্যমে রপ্তানি করে। একই প্রক্রিয়া অনুসরণ করে পণ্য আমদানিও করা হয়। 2020 সালের 29 জুন বাংলাদেশ ও ভারতের মাঝে চুক্তি হয়েছিল যে ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়ায় ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় কোনো দেশে পাঠানো যাবে। অর্থাৎ পণ্য পাঠানোর জন্য বাংলাদেশ ভারতের সমুদ্র বা বিমানবন্দর ব্যবহার করতে পারবে। সাধারণত সরাসরি পণ্য পাঠানোর সুবিধা না থাকা, পরিবহন খরচ কমানো সহ বেশ কিছু কারণে বিশ্বের বিভিন্ন দেশ এই ট্রান্সশিপমেন্ট প্রক্রিয়া অনুসরণ করে আমদানি রপ্তানি করে থাকে। বাংলাদেশও এতদিন ধরে মধ্যপ্রাচ্য বা পশ্চিমের কোনো দেশে এবং ভারতের শুল্ক স্টেশন, ট্রানজিট রুট ব্যবহার করে পণ্য পাঠাতে পারত। বিশ্লেষকেরা মনে করছেন, বিনিয়োগ সম্মেলন চলার সময় ট্রান্সশিপমেন্ট বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভূ রাজনৈতিক কারণ থাকতে পারে। ভারত দেখেছে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে তার নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করতে পেরেছে এবং এটি ভারত পলিটিক্যালি অর্থাৎ রাজনৈতিকভাবে পছন্দ করছে না।
এই বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। বাংলাদেশের সাথে তোমরা বাণিজ্য করো না, এমন একটি বার্তা দেওয়ার জন্যই ভারত এই সময়ে এমন সিদ্ধান্ত জানিয়েছে বলে মনে করেন এই বিশ্লেষক। একই সাথে ভারত বরাবরই জনগণের সঙ্গে জনগণের সম্পর্কের চেয়ে সরকারের সঙ্গে সরকারের সম্পর্ককে গুরুত্ব দেয়। তাই ভারতের এই সিদ্ধান্ত নেয়ার পেছনে এটি একটি অন্যতম কারণ হতে পারে বলেও মনে করেন অধ্যাপক লাইলুফার ইয়াসমিন। বিবিসি বাংলাকে তিনি বলেন, ভারত চাইছে বাংলাদেশ যেন ভারতের বলয় থেকে বের না হয়ে যায়। ভারতে বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিলের পেছনের কারণ নিয়ে নানান আলোচনার মধ্যেই বিষয়টি নিয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক কোনো কারণে নয়, বরং নিজ দেশের স্বার্থ রক্ষার্থেই বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন ভারতের কর্মকর্তারা। 2020 সালে বাংলাদেশকে এই সুবিধা দেওয়া হয়েছিল। এর ফলে আমাদের বিমানবন্দর এবং অন্য বন্দরগুলোতে দীর্ঘদিন ধরে তীব্র জট তৈরি হয়েছিল। বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, এতে সময় বেশি লাগার পাশাপাশি খরচ বেড়ে যাওয়ায় আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছিল এবং বন্দরে আটকে পড়া পণ্যের পরিমাণ বাড়ছিল। সেজন্য 2025 সালের 8 এপ্রিল থেকে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি। তবে ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও নেপাল ও ভুটানে বাংলাদেশের পণ্য রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে না। অর্থাৎ ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশ শুধুমাত্র নেপাল ও ভুটানে আগের মতোই পণ্য রপ্তানি করতে পারবে, জানিয়েছেন রণধীর জয়সওয়াল। ভারতের পোশাক শিল্প খাতের উদ্যোক্তারা আগে থেকেই এই সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়ে আসছিলেন উল্লেখ করে দিল্লির সাংবাদিক গৌতম লাহিড়ী বলেন, এতদিন সেটা শেখ হাসিনা সরকারের সাথে ভারতের সম্পর্কের কারণে বাতিলে অসুবিধা ছিল। এখন যেহেতু হাসিনা সরকার নেই, গার্মেন্টস ইন্ডাস্ট্রির লোকেরাও চাইছিল বাংলাদেশের পট পরিবর্তনের অ্যাডভান্টেজ সুযোগ নিতে, যোগ করেন তিনি। এমন প্রেক্ষাপটে যেহেতু বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে সেই ধরনের সমন্বয় নেই বা এখনও তৈরি হচ্ছে না, ইন্ডিয়া এই সময়ে ব্যবস্থাটা করেছে। বিবিসি বাংলাকে বলছিলেন লাহিড়ী। ভারতের গণমাধ্যমে চীনে ইউনুসের বক্তব্যের সঙ্গে মিলিয়ে ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টি উপস্থাপন করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, এই কাকতালীয় যোগাযোগটা সাম্প্রতিক সময়ে দেখা গেছে। তিনি জানান, গত কয়েক মাসে বাংলাদেশে অস্থিরতার সুযোগে ভারতের পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে। দর্শক, আজ এই পর্যন্তই। শুভকামনা। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।